নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। কথায় আছে, পাগলেও নাকি তার নিজের ভালো বোঝে। কিন্তু কোনো কোনো সময় পরিস্থিতি, পরিবেশ এমন জায়গায় পৌঁছয় কোনটা ভালো কোনটা খারাপ সেটা বুঝে ওঠা যায় না। যাকে বাংলার প্রবাদ বাক্য হিসেবে নানা রকম তার সংজ্ঞা রয়েছে। অনেকে আমরা বলি কিং কর্তব্য বিমূঢ়, কি করতে হবে আমরা ঠিক বুঝতে পারছি না। বঙ্গ কংগ্রেসের অবস্থা, তাকে নিয়ে এআইসিসির পরিস্থিতি অনেকটা সেরকমই। কেন এ কথাগুলো বলছি, আপনারা আগামী 1 ঘন্টায় আমাদের যে অনুষ্ঠান, তার বিষয়বস্তু হতে পারেন অধীর চৌধুরী, কিন্তু আমরা অধীর চৌধুরীকে ঠিক মাঝখানে রেখে বাংলার রাজনীতি 2026-এর আগে যে একটা ভয়ঙ্করভাবে আবর্তিত হতে চলেছে সেটা বোঝা যাচ্ছে। অধীর চৌধুরী ইস্তফা দিয়েছেন নাকি তাকে ইস্তফা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হয়েছে, সেটা যদি একটা বিষয় হয়, তাহলে অধীর পরবর্তীতে বঙ্গ কংগ্রেস বা প্রদেশ কংগ্রেসের অবস্থান কি হবে, যেখানে অধীর চৌধুরী তৃণমূলের সঙ্গে জোট নিয়ে, ইন্ডিয়া জোটে থাকা নিয়ে আপত্তি তুলছেন, ঠিক সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অধীর চৌধুরীকে একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, তারা রীতিমতো টানাটানি করছেন। কিন্তু অধীর বাবু তিনি কোন ফুলে যাবেন, নাকি তিনি হাত ধরাধরি করে এগিয়ে যাবেন, অনেক প্রশ্ন, অনেক জল্পনা এই মুহূর্তে মাথায় ঘোরাফেরা খাচ্ছে। বাংলার সাধারণ মানুষ জানতে চাইছেন এই মুহূর্তে যে অধীর বাবু কি করবেন, কেন অধীর বাবু কংগ্রেস সব রাজ্য সভাপতির পদ ছেড়ে দিলেন, তিনি এবার কোন ফুলে যাবেন, এরকম অনেক প্রশ্ন। চলুন আপনাদেরকে প্রথমে দেখাই যে অধীর চৌধুরীর রাজ্য সভাপতি বা প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরে যাওয়া একটা নাটকীয় ঘটনা বলা যেতে পারে, যেটা শুরু হয়েছিল এই লোকসভা ভোটের ঠিক কয়েক মাস আগে থেকে। চলুন আপনাদেরকে দেখাই আগে ঠিক এই পরিস্থিতিটা কি তৈরি হয়েছিল। बस फिर कल आए, बुलाया गया, फिर कल गए थे एआईसीसी में, एड्रेस करने लगे कि हम सब एक के बाद एक एक करके वेणुगोपाल जी से मुलाकात करेंगे। तो एड्रेस करने के पहले कह दिया कि फॉर्मर प्रेसिडेंट भी है यहाँ और फॉर्मर लोकसभा की कांग्रेस पार्टी के नेता है। तो उस समय मुझे पता चला कि मैं फॉर्मर बन चुके हैं। ফাটলটা চওড়া হচ্ছিল লোকসভার ভোট শুরু হওয়ার আগে থেকেই। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতির করব তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুড সোলজার। अब ममता जी, पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। মালদা মুর্শিদাবাদে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন ও তার পরবর্তী সময়েও তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে ছিলেন না অধীর। কিন্তু অধীরের আপত্তিতে কান না দিয়েই ইন্ডিয়া জোট তৃণমূলের থাকা নিয়ে আপত্তি তোলেননি খার্গে, সোনিয়া, রাহুল গান্ধীরা। বাংলায় আশানুরূপ ফল হয়নি কংগ্রেসের, উল্টে 2 থেকে আসন কমে দাঁড়িয়েছে 1টিতে। এমনকি বহরমপুরে হেরেছেন অধীর চৌধুরীও। এর জন্য হাইকমান্ডকেই কাঠগড়ায় দাঁড় করালেন অধীর। जब चुनाव आई थी तो मैंने कहा था उस समय भी इस पार्टी को कि अगर बंगाल में कोई सीट एडजस्टमेंट करना है तो मेरी नजरत में होना चाहिए। अगर मेरी उपस्थिति रहेगी तो बंगाल की जो सत्तारूढ़ पार्टी है वो कुछ नहीं मानेगी। आप लोग तय करो, मुझे नजरत होते हुए अगर चर्चा किया जाए तो पार्टी के लिए बेहतर होगी। बस चुनाव चलते थे, खड़गे साहब ने टीवी में कह दिया कि मुझे बाहर रखना, अगर जरूरी होगा तो वो भी रखा दीजिए। तो ये सुनकर मुझे थोड़ा दुख भी जरूर हुई थी, और उसके बाद नतीजा भी अच्छा नहीं निकली बंगाल की। ভোটের আগে বিভিন্ন জনসভায় কংগ্রেসকে বিজেপির বি টিম বলে সম্বোধন করলেও ভোটের পর কংগ্রেসকে নিয়ে তেমন কোনো কটাক্ষ করেননি মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কিন্তু তাহলে কি 26 বিধানসভায় কংগ্রেসের সঙ্গে জোটের পথে হাঁটবে তৃণমূল? তেমন কোনো ইঙ্গিত অবশ্য নেই তৃণমূল শিবিরে। কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে হঠাৎ অধীর চৌধুরীর সরে দাঁড়ানো নিয়ে উঠছে নানা প্রশ্ন। প্রশ্ন 1, ভোটের আগে না সরেই কেন ভোটের পর সরে দাঁড়ালেন অধীর? প্রশ্ন 2, সভাপতির পদ থেকে হঠাৎ অধীরকে সরাতে কেন এতটা তৎপর কংগ্রেস হাইকমান্ড? প্রশ্ন 3, শুধু তৃণমূল বিরোধিতাতেই অধীরে ক্ষুব্ধ হাইকমান্ড না 26-এর সমীকরণ? যদি অধীর চৌধুরীর দাবি ভোটের মধ্যেই সভাপতির পদ ছাড়তে চেয়েছিলেন তিনি, মল্লিকার্জুন খার্গের ফোনেই তিনি ভোটের পর দেখা করতে দিল্লিতে এআইসিসি দপ্তরে যান। अध्यक्ष तो रही थी ना, अगर स्थायी हो या अस्थायी हो, तो मुझे लगा कि ये जिम्मेदारी मुझ पर भी आते हैं, क्योंकि इसका नतीजा बंगाल में अच्छा नहीं निकले और इसका तो मेरे ऊपर जरूर इसका जिम्मेदारी लेना चाहिए। तो मैं एक खबर भेजी कि अगर हो सके तो मुझे किसी दूसरे से बदलाव किया जा सकता। तो बाद में खारगे साहब फोन किया था एक दिन और कहा कि आप दिल्ली में कभी आना चुनाव के बाद, नतीजे निकलने के बाद, और एक साथ बैठ के क्या किया जाए या ना जाए इस विषय पे चर्चा करेंगे। 29 জুলাই দিল্লিতে আইসিসির বৈঠকে ডেকে তাকে প্রাক্তন বলে সম্বোধন করায় রীতিমতো অসম্মানিত তিনি। প্রকাশ্যে সে কথা জানালেন অধীর। मेरा ही अध्यक्षता में बंगाल में जितने हमारे नेतागण हैं सबको बुला के मैंने ये मीटिंग का सारे इंतजाम किए थे। मतलब उस दिन तक मुझे ये जानकारी तो थे कि मैं सभापति होते हुए ही सभापति की हैसियत से ही ये मीटिंग बुलाए गए। बस फिर कल आए अचानक ये मीर, और तो एड्रेस करने के पहले कह दिया कि फॉर्मर प्रेसिडेंट भी है यहाँ और फॉर्मर लोकसभा की कांग्रेस पार्टी के नेता है। तो उस समय मुझे पता चला कि मैं फॉर्मर बन चुके हैं, तो मैं क्या कर सकते और बस यही हुई बात, ज्यादा कुछ नहीं हुई। এসবের পরে সোশ্যাল মিডিয়ায় সরব অধীর চৌধুরী লিখলেন মনের কথা। যে কর্মীরা রাত দিন তৃণমূলের হাতে মার খেলো খাচ্ছে তাদের জন্য আমরা বলবো না তো কে বলবে? শাসক তৃণমূল আমাদের দল ভাঙছে প্রতিদিন। ওরা তো ইন্ডিয়া জোটে সামিল হয়ে আমাদের উপর অত্যাচার বন্ধ করেনি। আমার সেই সহকর্মীদের প্রতি অবিচার অন্যায় করা হবে, আমি পারবো না। দলের পতাকা নিয়ে রাস্তায় আন্দোলন করছে, তাদের সাথেও দিল্লি কথা বলুক। তাদের মতামত জানা দরকার, তাদেরকেও দিল্লিতে ডাকা দরকার। কংগ্রেসের অভ্যন্তরীণ সংবিধান অনুযায়ী স্থায়ী সর্বভারতীয় সভাপতি থাকলে রাজ্যের সভাপতিরা অস্থায়ী হয়ে যান। সেই হিসেবে পরবর্তী অস্থায়ী সভাপতি কে? জল্পনায় বহু নাম। দৌড়ে এগিয়ে বাগমুন্ডির প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো ও প্রাক্তন সম্পাদক শুভঙ্কর সরকার। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি পরিচয় পর্বে আসবো। আমার সঙ্গে যারা আলোচনায় রয়েছেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন বসুন্ধরা গোস্বামী, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। আপনাকে স্বাগত আমাদের আলোচনায়। আমার সঙ্গে রয়েছেন কনিনিকা ঘোষ বোস, সিপিআইএম নেতা। আপনাকে স্বাগত। আমার সঙ্গে আলোচনায় রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র। চন্দন দা, আপনাকে স্বাগত। আশিস ঘোষ, প্রবীণ সাংবাদিক। আশিস দাকে স্বাগত। এবং রয়েছেন কৌস্তব বাগচি, বিজেপি নেতা। কৌস্তব, তোমাকেও স্বাগত। আমি আজকের অনুষ্ঠানে প্রথমে চন্দনদা আপনার কাছে যেতে চাইছি। আজকের আলোচনায় বারবার অধীর চৌধুরীর নাম উঠে আসবে, যিনি এই মুহূর্তে অফিসিয়ালি আপনাদের প্রাক্তন সভাপতি। আমি আপনার কাছে জানতে চাইছি, অধীর চৌধুরীকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য এআইসিসি এত উঠে পড়ে লেগেছে কেন? হঠাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, তার দায় এআইসিসি নিচ্ছে কেন এত, মানে যেটা প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে? একেবারে শুরুতেই বলি যে তুমি যে আঙ্গিকে কোয়েশ্চেনটা করলে, যে কনটেক্সটে করলে, সে কনটেক্সটেই ঠিক না। এআইসিসির কোনো উদ্যোগ নয়, এটা একটা রিচুয়াল প্রসেস যেখানে কংগ্রেসের সভাপতি পরিবর্তিত হবে এবং কংগ্রেসের সভাপতি অস্থায়ী সভাপতি, এটা বারবার বলা হয়েছে। সমস্যাটা এখানে তাকে প্রাক্তন বলা, কারণ প্রাক্তন বলার অধিকার একমাত্র অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল অধীর চৌধুরীকে। ইভেন নির্বাচনে হেরে যাওয়ার পর উনি দায়িত্বভার থেকে মুক্তি চেয়েছিলেন, সেটা তাকে করতে দেওয়া হয়নি। তাকে বলা হয় কন্টিনিউ করবার জন্য, সেক্ষেত্রে উনি অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছিলেন। আরেকটি জিনিস বুঝতে হবে, মল্লিকার্জুন খার্গেজি যখন ইলেক্টেড হয়ে আসেন অ্যাজ আ প্রেসিডেন্ট, তখন সারা ভারতবর্ষের সবকটা ইউনিটি ভেঙে যায়, প্রত্যেকটাই অস্থায়ী। সুতরাং সেই অর্থে অস্থায়ী ছিল। এবার প্রাক্তন, আমার মনে হয় ওটাই একটা মিস ইন্টারপ্রিটেশন, যেটা গুলাম আহমেদ ধার যে প্রসঙ্গটা তুলেছেন,
যে প্রাক্তন সভাপতি, সম্ভবত এই প্রাক্তন সভাপতি এই শব্দটা ব্যবহার করবার ক্ষেত্রে, প্রাক্তন শব্দটা ব্যবহার করবার ক্ষেত্রে একটা নির্দেশনামা জারি করার প্রয়োজন হয়, এবং সেটা কংগ্রেসে একমাত্র অথরাইজ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, দ্যাট ইজ মিস্টার মল্লিকার্জুন খার্গে। তো অধীরদার সাথে যে কনফ্লিক্টটা বা দ্বন্দ্ব বা অভিমান, তুমি সেটাই বলতে পারো, একটা ওপেন রাজনৈতিক ফোরাম কংগ্রেসের মতো একটি দল, একটা লিবারেল প্ল্যাটফর্ম, সেখানে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য থাকতে পারে। এটা একটা সেন্টিমেন্টাল গেম। ইনফ্যাক্ট এটা আমাদের বুঝতে হবে যে অধীরদা পশ্চিমবাংলা একটা ব্র্যান্ড, অস্বীকার করে কোনো অবস্থাতে কোনো রাজনৈতিক নেতা কোনোভাবেই এটা এবং অধীরদা হেরে যাওয়ার পর সেই ব্র্যান্ডটা লুজ হয়ে যাওয়ার পর একটা কথা বলি যে গুলাম মীরের এই বক্তব্যকে ইন্টারেস্টিং, সেই জন্যই তোমাকে বলছিলাম যে অধীরদা একটা ব্র্যান্ড। এবার এই ব্র্যান্ডটাকে খর্ব করবার জন্য আমি কিন্তু কংগ্রেসের প্রসঙ্গ আনছি না। তুমি দেখবে বাজারে অনেকগুলো তত্ত্ব চালু হয়ে গেছে এবং অনেকেই কুলো নিয়ে বরণ করবার জন্য দাঁড়িয়ে পড়েছেন। অধীরদা এমন একটি চরিত্র, এই কুলোতে নিজেকে সম্ভোগ করতে পারতেন বহু সময়, বহু আগে। বেশ, আমি এই জায়গাতে চন্দনদা আপনাকে থামাবো, কারণ এই টপিকটাতে আমি ধীরে ধীরে আসবো। আমার এর পরের প্রশ্নটাই যাবে কৌস্তব বাগচির কাছে নিঃসন্দেহে। কৌস্তবদা, আমি মনে পড়ছে যে আপনি কার্যত বিদ্রোহী হয়ে আপনি কংগ্রেসটাকে ছেড়ে দিলেন, নদী পুকুর ইত্যাদি অনেক কিছু ফেসবুকে লিখলেন। তখন যেন মনে হচ্ছিল যে কৌস্তব বাগচি যা বলছেন এ তো ভয়ঙ্কর, মানে এ তো মানে যে ডালে বসে আছেন সেই ডালই কাটছেন। আপনি গতকাল টুইট করলেন যে আপনি সঠিক ছিলেন। আজকে অধীর চৌধুরীকে দেখে মনে হচ্ছে যে আপনি যা করেছিলেন অধীর চৌধুরীর ক্ষেত্রে সেই একই জিনিস হলো। কৌস্তব বাগচি, আপনার কি মনে হচ্ছে যে বঙ্গ কংগ্রেস লাইনচ্যুত হয়ে গেছে, বেলাইন হয়ে গেছে, জানে না, দিশাহীন হয়ে গেছে? আমি যে কথাগুলো বলেছি, আমি যখন পার্টি থেকে রিজাইন করি 28শে ফেব্রুয়ারি 2024, একটা রেজিগনেশন লেটার, সেই রেজিগনেশন লেটারটা সবার কাছেই মূলত সেই সময় দেখিয়েছিলেন, আপনারা সকলেই দেখিয়েছিলেন। সেখানে আমার প্রাইমারিলি একটা যেটা বক্তব্য ছিল যে পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের, পশ্চিমবঙ্গের যারা কংগ্রেস সমর্থক, তাদের কোনো গুরুত্ব অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কাছে নেই। কার্যত আজকে বেশ কয়েক মাস অতিক্রান্ত, আমি কংগ্রেস দল ছেড়েছি, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি এবং সেখানে আমার নিজের রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছি। সেই কথাগুলো 28শে ফেব্রুয়ারি যে কথাগুলো বা তার আগে থেকে যে কথাগুলো বলেছিলাম, সেগুলো সত্যি তো প্রমাণিত হচ্ছে, এবং অধীর বাবু যে কথাগুলো বলেছেন তার মাধ্যমেও সেটা প্রমাণিত হয়েছে। দু চারজন এই কথাটাকে ডিফেন্ড করে অনেক রকম লিবারাল টিবারাল অনেক কিছু বড় বড় কথাবার্তা বলে বিষয়টাকে তো জলঘোলা করে কোনো লাভ নেই। সাদাটাকে সাদা, কালোটাকে কালো বলার হিম্মত খুব কম লোকের আছে কংগ্রেস দলের। মুশকিলটা হচ্ছে এটাই, মানে বিষয়গুলোকে সোজা কথাটাকে সোজা ভাবে না বলে গোল 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 কথা বলবে, লিবারাল টিবারাল হাবি জাবি এইসব বলে তো লাভ নেই। যেটা বিষয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীরা একবার দিল্লির নেতৃত্বকে জিজ্ঞাসা করেছে যে লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী পশ্চিমবঙ্গে একবার এলেন না কেন? যখন মল্লিকার্জুন খার্গে বললেন যে অধীর রঞ্জন চৌধুরী না পোষালে বেরিয়ে যায়, পশ্চিমবঙ্গের কংগ্রেসের কর্মীদের কাছে এটা লজ্জার বিষয় ছিল না? আমি তো বারংবার বলেছি, আমার লেটারটা আমি লিখেছিলাম যে পশ্চিমবঙ্গের কংগ্রেসকে দিল্লির কংগ্রেস কংগ্রেস বলে মনে করে না। কংগ্রেসটাকে পশ্চিমবঙ্গের তাদের হচ্ছে কি রাজ্যের সংগঠন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি মনে করে। এখানে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি মনে করে তৃণমূল কংগ্রেসটাই হচ্ছে কংগ্রেস। আর এখানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বলে যেটা আছে, খারাপ লাগছে বলতে, ছাগলের 3 নম্বর সন্তান যেরকম 3 নম্বর বাচ্চা যেরকম লাফালাফি করে, লাফালাফি করার মতন ছেড়ে দিয়েছে। মানে দ্যাট ইজ দি স্যাডেস্ট পার্ট, দ্যাট ইজ দি তার মানে স্যাডেস্ট। কৌস্তবদা, আপনি খুব পরিষ্কার করে বলছেন বাংলা কংগ্রেস আসলে ঠুঠো জগন্নাথ, আসলে কংগ্রেসটা চালায় রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং তার বকলমে এখন মল্লিকার্জুন খার্গে চালাচ্ছেন। আমি তোমাকে একটা কথা বলছি, হ্যাঁ, এই পশ্চিমবঙ্গে 2001 মানে 98 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, তারপর থেকে 2001 সালে কংগ্রেসের সাথে জোট হয়েছিল, এবং পরবর্তী যে কতবার জোট হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের 1 পয়েন্ট এজেন্ডা ছিল পশ্চিমবঙ্গে কংগ্রেসকে একদম সাইন করে পরিণত করা। কংগ্রেস নিজে আউট অফ দ্য কোন পলিশন সেলফ ডিস্ট্রাকটিভ মোডে নিজেকে নিয়ে চলে গেল এমন ভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গোটা পার্টিটাকে তারা সঁপে। আজকে এর ফলত যে অবস্থাটা দাঁড়ালো, কংগ্রেসের যেটুকু অস্তিত্ব যেটুকু ছিল সেটাও আজকে বিলীন হয়ে যাওয়ার পথে। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত গোটা কংগ্রেসটাকে নিজের আয়ত্তে নিয়ে এসেছে। আজকে এমন অবস্থা, পশ্চিমবঙ্গের কংগ্রেসের লোকেরা তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করতে চাইলে পুলিশটাকে গুরুত্ব দেয় না। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর কাছে বাংলার কংগ্রেসের কোন রকম কোনো কথা গুরুত্ব পায় না। আমি তোমাকে
কৌস্তবদা, আপনি যে অভিযোগটা করছেন আমি কংগ্রেস মুখপাত্রের কাছ থেকে উত্তরটা নেব, চন্দনদা, তারপর আমি বসুন্ধরা গোস্বামীর কাছে আসব। চন্দনদা, এ তো ভয়ঙ্কর অভিযোগ যে এআইসিসি বকলমে বঙ্গ কংগ্রেসকে চালাচ্ছে। আপনার যারা কংগ্রেস কর্মী, দীর্ঘদিন ধরে কংগ্রেস করছেন, কৌস্তবদা একসময় কংগ্রেস কর্মী ছিলেন, আমি বুঝতে বলেছে হুম, আমি বলছি এআইসিসি বঙ্গ কংগ্রেসকে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসকে গুরুত্ব দেয় না। তাদের চোখে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের এক্সিস্টেন্স নেই, তাদের চোখে তৃণমূল কংগ্রেসটাই হচ্ছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। আমি এই কথাটাই বলতে চাই। আরো ভয়ঙ্কর কথা বলছেন। আমি চন্দনদা আপনার উত্তরটা নেব। না না, আমি একটা কথা বলি তোমাকে। প্রথম ইন্টারপ্রিটেশনটা এমন একটা মানুষের কাছ থেকে হওয়া উচিত যে মানুষটি একটি দল এবং সেই দলের সাথে আছে এবং দীর্ঘ সময় থেকেছে, এটা ঘটনা। এবং এমন একটি মানুষের কাছ থেকে হওয়া উচিত যেখানে শুধু বঞ্চনা এবং বঞ্চনার প্রতিবাদ না করে ভয়ে অন্য একটি দলে মাথা গুঁজে দেওয়া এবং বড় বড় স্টেটমেন্ট করে নিজেকে প্রমাণ করা, আর তার সাথে আমার মতো মাইল্ড লিবারেল, আমি আবারও বলি লিবারেল প্ল্যাটফর্মে থাকা একটি মানুষ, যে মানুষটি এটা বিস্তার বা বিস্তৃতভাবে বলতে পারে, বিকজ আই হ্যাভ আ রাইট টু স্পিক লাইক দ্যাট, এবং এটা অনেক বেশি ট্রাস্ট, ট্রুথফুল, ফেথফুল। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, এর বাইরে আমি অন্য কারোর কথায় কোনো উত্তর দেব না। তার কারণ হচ্ছে যে প্রসঙ্গটা কংগ্রেস কেন্দ্রিক, কংগ্রেস কিভাবে ভাবছে ভাবুক, কিন্তু একটি কথা আমি তোমাকে আবারও বলি, সেটা হচ্ছে এই ব্র্যান্ড অধীরের প্রশ্নটা যখনই এসছে, আমি আবারও বলি, এখানে দেখো কুলো নিয়ে হাজির কারা, কারা কুলো নিয়ে হাজির। তুমি যার থেকে একটু আগে মন্তব্যগুলো শুনলে তারও কিভাবে কি 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 বিচ্ছিরি ভাষায় অধীর চৌধুরীকে আক্রমণ, তোমরা হয়তো সেটাও মনে করতে পারবে। আজকে হঠাৎ তার নেতারা কুলো নিয়ে দাঁড়িয়ে পড়েছেন, এবার তাকে সাফাই গাইতে হচ্ছে। সুতরাং এই জায়গায় যেও না, বিকজ আমি আবারও বলছি, আপনি যেটা বলছেন, আমি এই ফাউন্ডেশনে অন্য অনেকে যারা এই অনুষ্ঠানটা দেখছেন, আমি আবারও বলছি, তারা এটাই মনে হতেই পারে অধীর চৌধুরীকে। চন্দনদা, আমি এটাকে আগে ক্লিয়ার করি যে যারা এই অনুষ্ঠানটা দেখছেন তারা মনে হচ্ছে যে অধীর চৌধুরী বঙ্গ কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন, সেটা নিয়ে এনকেডিবির মাথা ব্যথার এত কারণ কি? কারণটা অন্য জায়গায়। কারণটা হচ্ছে অধীর চৌধুরী কোনো জেসে ব্যক্তি নন, 5 বারের সাংসদ, তিনি লোকসভার কংগ্রেসের দলনেতা ছিলেন। তাও নয়, তার থেকেও বড় কথা হচ্ছে দীর্ঘদিন ধরে কংগ্রেসে থাকা এমন একজন ব্যক্তি যিনি এ রাজ্যে কংগ্রেসে থেকে বিরোধিতা করে এসছেন তৃণমূল কংগ্রেসের। এবার প্রশ্ন হচ্ছে, সেই তৃণমূল যখন দিল্লিতে গিয়ে কংগ্রেসের সঙ্গে হাত ধরেন বা একসঙ্গে বসে এক টেবিলে খাওয়া দাওয়া করেন, তখন বাংলার এই হাজার হাজার কংগ্রেস কর্মী যারা বারবার বিভিন্ন ভোটের আগে বিভ্রান্ত হচ্ছেন, সেই জায়গাটাকে পরিষ্কার করার সময় এসেছে। কারণ সামনে 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে। আমি একটু চলে যেতে চাইছি বসুন্ধরা গোস্বামীর কাছে। তার আগে পরিচয় করিয়ে দিই, রুবি মণ্ডল, বিজেপি মুখপাত্র, আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন। আমি বসুন্ধরা ম্যাডাম, আপনার কাছে জানতে চাইবো যে তৃণমূল এমন একটা সিচুয়েশনে এই মুহূর্তে রয়েছে, অধীর চৌধুরীর কাছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে যাওয়া সম্ভব নয়, তৃণমূলের সঙ্গে হাত ধরা সম্ভব নয়, কারণ কংগ্রেস কর্মীদের জেলে ঢুকিয়ে দিচ্ছে, অমুক তমুক ইত্যাদি তিনি লিখেছেন, এটা আর আলাদা করে বলার দরকার নেই। কিন্তু সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, খার্গেজিরা মনে করছেন যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় ক্ষেত্রে এতটাই অবদান রয়েছে যে তৃণমূল কংগ্রেসকে ছাড়া সর্বভারতীয় ক্ষেত্রে জোট করা সম্ভব নয় বা বিজেপি বিরোধী একটা প্ল্যাটফর্ম করা সম্ভব নয়। অধীর চৌধুরী এটা মেনেছেন, এতদিন ধরে মেনে এসেছেন, কিন্তু এখন আর অধীর চৌধুরী এটা মানতে পারছেন না। এটা কি কোথাও মনে হচ্ছে অধীর চৌধুরী হেরে যাওয়ার পরে এই অভিব্যক্তিটা সামনে এসেছে, তার এই মনে হওয়াটা সামনে এসেছে? যদি উনি জিততেন তাহলে এই সিনারিওটা বা আজকের এই শোটাই করতে হতো না, পরিস্থিতিটা সেরকম তৈরি হতো না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, দেখুন, আমরা যারা পলিটিক্সে আছি তারা আমাদের জীবনী শক্তি সমস্ত কিছুকে উজাড় করে দিই এই দল বা আমাদের প্রতিনিধিত্বকে যথার্থতা দান করতে। এটা খুব ডিফিকাল্ট টু বি ওল্ড। তার সে ওল্ড এজের সঙ্গে মানুষের যে অ্যাডজাস্টমেন্ট, সেটা খুব খুব ডিফিকাল্ট একটা অ্যাডজাস্টমেন্ট। প্রথম কথা, সেরকম একটা সমস্যা আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে লাইফ ইজ ডাইনামিক। আগে যেটা প্রাসঙ্গিক ছিল না, এখন সেটা প্রাসঙ্গিক হয়েছে। আগে হয়তো তৃণমূলের বিরোধিতা কংগ্রেসের পক্ষে মেনে নেওয়া বা সেটার সঙ্গে মানিয়ে চলা, সেটাকে উপেক্ষা করে চলাটা হয়তো সম্ভব ছিল, কিন্তু এখন তৃণমূলের বাংলাতে যতখানি অ্যাকসেপ্টেন্স আছে, সেখানে এইরকম তৃণমূলের একটি আঞ্চলিক দল বলে তাকে হেয় করে চলা, তাকে এড়িয়ে চলাটা সম্ভব না। কোনো একদিন আমি কোনো এক অবস্থান নিয়েছিলাম বলে আজকেও পলিটিক্সে আমি সেই জায়গাটাতে দাঁড়িয়ে থাকবো, এটা সম্ভব। তাহলে আপনি বলছেন বঙ্গ কংগ্রেসের ব্যাকডেটের চিন্তা ভাবনা নিয়ে অধীর চৌধুরী এগোচ্ছিলেন?
তৃণমূল কংগ্রেসকে তার অচ্ছুত মনে করাটা এটা ব্যাকডেটের চিন্তা না ভাবনা। দেখুন, প্রত্যেকটা ইলেকশনের পরে ভারতবর্ষের রাজনীতিতে একটা পরিবর্তন আসে। প্রত্যেকটা ইলেকশনের পরে কেউ কারো জোট সঙ্গী হয়, কেউ কারো জোট থেকে বেরিয়ে যায়, কেউ নতুন জোট ফর্ম করে, কেউ একেবারে নস্যাৎ হয়ে যায়, এইসব ঘটনা। তো যারা আজকে অধীর চৌধুরীকে গুরুত্ব দিচ্ছেন না বা গুরুত্ব দেওয়ার দরকার আছে বলে মনে করছেন না, বা ধরুন কংগ্রেস মনে করছে যে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে তৃণমূল একটা খুব বড় শক্তি হিসেবে সংযুক্ত হতে চলেছে, সেটা তো মানুষের রায়। মানুষ যার সাথে আছে, যে সংগঠনের সাথে আছে, যে ছাতা বা যে ফ্ল্যাগের তলায় আছে, সেটাকে গুরুত্ব দিয়ে বোঝার মধ্যে অন্যায়ের কি আছে? না, এই আপনারা ডায়নামিজম, না, আমার এখানে একটা বক্তব্য আছে। আপনারা কংগ্রেসের সঙ্গে যতটা সহজ বন্ধুত্ব, বাংলায় তো সিপিএম বলে আরেকটি রাজনৈতিক দল আছে, আপনারা তো ততটা সহজ বন্ধু হতে পারছেন না সিপিএম এর। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, অধীর চৌধুরী যখনই তৃণমূলের বিরোধিতা করছে, তখন অধীর চৌধুরী হয়ে যাচ্ছে তৃণমূলের গলার কাটা। কিন্তু রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গেরা আপনাদের পছন্দের লোক হয়ে যাচ্ছে, জয়রাম রমেশ আপনাদের পছন্দের লোক হয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? এটা কি বলছেন? মানে সিপিএম কেন কংগ্রেসের, তাই তো মানে যে কোনো কিছুতে মার্চ করে যাবে, সেটা তো সম্ভব নয়। সিপিএম কেন দূরত্বে আছে ইন্ডিয়া ব্লকে থাকা সত্ত্বেও? সিপিএম কেন শুধুমাত্র মমতা ব্যানার্জির বিরোধিতা করে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, সেটার উত্তর তাদের কাছ থেকে নিয়ে। এই জায়গাটাই আপনার থেকে আমি শুনতে চাইছিলাম। এই জায়গাটার জন্য আমি কনিনিকাদির কাছে যেতে চাইবো। কনিনিকাদি, আপনারা বুঝতে পারছেন বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে হবে, আবার দিল্লিতেও থাকতে হবে, কিন্তু অধীর চৌধুরী যেটা বুঝতে পারছেন, সেই জিনিসটা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, খার্গেজিরা বুঝতে পারছেন না। ওনারা মনে করছেন ওখানেও বন্ধুত্ব লাগবে, এখানেও বন্ধুত্ব লাগবে, কিন্তু সিপিএম এর এই অবস্থানটাই নিয়েছেন অধীর চৌধুরী। অধীর চৌধুরী আজকে ব্রাত্য হয়ে গেলেন। এই জায়গাটা পরিষ্কার করা দরকার। দেখুন, কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় সেটা নিশ্চয়ই কংগ্রেস ঠিক করবে। কোনো একটি দল, আমাদের কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়েছে রাজ্যে, তার মানে আমরা তো কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারি না বা সেটা বলতে পারি না, কিন্তু আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আগেও পরিষ্কার ছিল, আজও পরিষ্কার, সবসময় পরিষ্কার, যে স্বাভাবিকভাবেই আমরা বলেছিলাম এই লোকসভা নির্বাচনের আগেও বারে বারে বলেছিলাম, এক হচ্ছে যে আজন্ম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের কথা, আজন্ম বিজেপির বিরোধিতা আমাদের আছে। সিপিআইএম তার নির্দিষ্টভাবে মতাদর্শগতভাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে বারবার আমরা যেটা বলেছিলাম এবং সেই অনুযায়ী হয়েছে। আপনি ভেবে দেখবেন যে যখন প্রথম ইন্ডিয়া তৈরি হলো, তখন যে নেচার, যে পরিস্থিতি নিয়েছিল, যে রকম স্ট্রাকচার নিয়েছিল, পরবর্তীতে আমরা যেরকম বলেছিলাম সিপিআইএম, যে আমরা বারবার বলেছিলাম যে রাজ্যে রাজ্যে পরিস্থিতি অন্য আলাদা, সেই আলাদা আলাদা পরিস্থিতি অনুযায়ী রাজ্যের নির্দিষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই আসন সমঝোতা হোক। এবং তখন কিন্তু তার আগে কিন্তু মমতা ব্যানার্জি বলেছিলেন যে ভারতবর্ষ জুড়ে হোক, কিন্তু আমরা বলেছিলাম, বারবার আমরা বলেছিলাম রাজ্যে রাজ্যে পরিস্থিতি আলাদা, সেই অনুযায়ী হোক আমরা, এবং সেটাই কিন্তু হয়েছে। আর সেই কারণের জন্যই আপনি বিভিন্ন রাজ্যের পরিস্থিতি অনুযায়ী আপনি দেখুন, এক একটা রাজ্যে এক এক রকম পরিস্থিতি, এবং সেই অনুযায়ী ভোটে লড়া হয়েছে। আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট করে বলেছিলাম যে যেমন একদিকে বিজেপি, অন্যদিকে এই যে দুর্নীতি, নৈরাজ্য এই রাজ্যে তৃণমূলের, এখানে তৃণমূল এবং বিজেপি এই দুইয়ের বিরুদ্ধে তার যারা মানে আছে। কনিনিকাদি, আপনার বক্তব্যে আপনি স্বীকার করছেন যে এই রাজ্যে তৃণমূলের বিরোধিতা না করলে সিপিএম এর যে সাংগঠনিক বিষয় সেটা প্রশ্নচিহ্নের মুখে পড়বে, কারণ এটাই স্বাভাবিক। কেন বলছেন এই কথা? আমি আরেকবার পরিষ্কার করতে চাইছি। আমি এটাই পরিষ্কার করতে চাইছি, বিরোধিতা তো আমাদের, আমরা তো বিরোধিতাই করি। তাহলে আপনি একজন রাজনৈতিক নেতা হিসেবে এটা স্বীকার করছেন যে অধীর চৌধুরীর স্ট্যান্ডটা ঠিক ছিল? আমি তো অধীর চৌধুরীর স্ট্যান্ড ঠিক ছিল বলেই, আমরা অধীর চৌধুরীর স্ট্যান্ড ঠিক ছিল মনে করেছিলাম বলেই তো রাজ্য কংগ্রেসের সঙ্গে এক্স্যাক্টলি আমি এই জন্য জিজ্ঞাসা করছি। আপনার এই বক্তব্যে প্রশ্নচিহ্নের মুখে পড়ছে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গের পার্টি স্ট্যান্ড, তাই নয় কি? সেটা তারা বুঝবেন ইন্ডিয়া ব্লকে। আপনি দেখুন, এটা তো ইন্ডিয়া ব্লকে যারা আছেন তাদের পরিস্থিতি রাজ্যে রাজ্যে কিন্তু আলাদা। রাজ্যে রাজ্যে সিপিআইএম আছে, আবার কংগ্রেসের সঙ্গে দেখুন এ রাজ্যে যেমন একদিকে আসন সমঝোতা আছে, আবার কেরালা আছে,
অন্যান্য রাজ্য আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। সেই অনুযায়ী ভারতবর্ষে একটা সর্বভারতীয় পরিস্থিতিতে আধা ফ্যাসিবাদী আর আজকে ফ্যাসিবাদী আরএসএস, ফ্যাসিস্টিক আরএসএস, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে দাঁড়িয়ে একটা শক্তিশালী বিরোধিতা করা এবং তার পাশাপাশি রাজ্যে রাজ্যে নির্দিষ্ট পরিস্থিতিতে কিভাবে লড়াই আমরা হবে আরেকটু তার মনে করাই আপনাদেরকে যে অধীর আমাদের চৌধুরী কথা সরাসরি কথা, এই কথা আমরা বলেছি। আর আজকে আমার আশ্চর্য লাগছে যারা প্রতি মুহূর্তে, অবশ্যই কংগ্রেস ঠিক করবেন, কিন্তু যারা প্রতি মুহূর্তে অধীর চৌধুরীর এত বিরোধিতা করে এসছেন, আর আজকে দেখুন তারা বলছেন কি, তারা বলছেন অধীর চৌধুরীকে সাদরে তারা ডেকে নেবেন। আশ্চর্য, দিস ইজ কল্ড, এটাই তো দ্বিচারিতা, এটাই তো কথা। একদিকে এক কথা বলবো আর একদিকে আর এক কথা বলবো, এটাই দ্বিচারিতা। ফলে আমাদের যা অবস্থান ছিল বিজেপি তৃণমূল বিরোধী অবস্থান রাজ্যে, সেই অবস্থান আমাদের আছে, আমাদের সেই অবস্থান বেশ, খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কনিনিকাদি তুললেন, যেটা রুবি মণ্ডল এবং কৌস্তব বাগচি উত্তর দেবেন। কিন্তু আমি আবার আপনাদেরকে মনে করাই যে অধীর চৌধুরী কি বলতে চেয়েছেন, বারবার করে কি বলছেন। উনি দিল্লিকে বার্তা দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেস বাংলায় অত্যাচার করছে, বাংলায় দুর্নীতি করছে, তৃণমূল কংগ্রেস কর্মীরা কংগ্রেস কর্মীদের জেলে ঢুকিয়ে দিচ্ছে, পুলিশ যথেচ্ছ কেস দিচ্ছে, তাই তৃণমূল আমাদের ন্যাচারাল অ্যালাই নয়, বাংলাতেও নয়, দিল্লিতেও নয়। কিন্তু তাদের ওপর বারবার চাপিয়ে দেওয়া হয়েছে। অধীর চৌধুরী বলছেন এটা আমার পক্ষে মেনে নিয়ে রাজনীতি করা সম্ভব নয়, কংগ্রেসে থাকবো কিন্তু সভাপতির পদে থাকবো না। এবার প্রশ্ন হচ্ছে, সেই অধীর চৌধুরী যাকে আজকে বিজেপি ডাকছে, যিনি সারা জীবন বিজেপির বিরুদ্ধে লড়াই করে গেলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরীর কি প্রথম বিরোধিতা করছেন, নাকি অনেক পুরনো এই লড়াই? চলুন আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে। আগে আমি যাবো রুবি মণ্ডলের কাছে, তারপর আশিস ঘোষের কাছে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। অধীর চৌধুরী এই মুহূর্তে হাতে থাকলেও টলমলো অবস্থা, কারণ অনেক বড় বড় পোর্টফোলিও তার ছিল, কিন্তু এই মুহূর্তে কিছুই নেই। তিনি সাংসদও নন, বড় কোনো পদেও নেই, তাই অধীর চৌধুরীকে সবাই ডাকছেন। অনেকে বলছেন ফুলে ফুলে ঢলে ঢলে, কিন্তু অধীর চৌধুরী তার অবস্থান স্পষ্ট করেছেন, তিনি কংগ্রেস কর্মীদের সঙ্গেই থাকবেন। চলুন আপনাদেরকে দেখাই কে কি বলছে। বিরোধী জোট ইন্ডিয়া তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে তিনি নন, তাই লোকসভা ভোটের আবহে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ভোট মিটতেই পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর চৌধুরীকে প্রাক্তন বলে জানিয়ে দিল এআইসিসি নেতৃত্ব। কংগ্রেসে অধীরের টলমল অবস্থা বুঝেই আসরে বাংলার রাজনীতির ফুল প্রতীকের দলগুলি। একসময় অধীরের হাত ধরেই মুর্শিদাবাদের রাজনীতি করছেন অপূর্ব সরকার, তিনি এখন তৃণমূলের জেলা সভাপতি। তৃণমূলে আসুন, অধীরকে প্রস্তাব দিলেন প্রাক্তন শিষ্য ডেভিড। যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রেক্ষাপট, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, আমাদের জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, সবগুলো মাথায় রেখেই বলছি, আমরা মুর্শিদাবাদের মানুষ, আসুন, আপনিও আসুন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে। আপনি যদি কাজ করতে চান মানুষের জন্য, মুর্শিদাবাদের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসুন, আমরা সবাই মিলে একসাথে কাজ করি এই মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। রাজনৈতিক মহলের মতে অধীরের দল ত্যাগের সম্ভাবনা খুবই কম, তাও আবার তৃণমূলে। কারণ তৃণমূলের সঙ্গে কংগ্রেসের মাখো সম্পর্ক না মানাতেই হাইকমান্ডের কুনজরে পড়ে পদ ছাড়েন অধীর। অপূর্ব সরকার অধীরকে তৃণমূলে ডাকলেও কুণাল ঘোষ কিন্তু অধীরে নারাজ। সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে অক্সিজেন দিয়েছে অধীর, নিজেরাই শূন্য হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অধীরের দিকে হাত বাড়ালো বিজেপি। অধীর চৌধুরীর সঙ্গে কংগ্রেস প্রতারণা করেছে। অধীর চৌধুরী ইজ দ্য রাইট প্লেয়ার প্লেইং ইন দ্য রং পার্টি। কংগ্রেসে থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ করা যাবে না। তো এইটা খাড়গে সাহেবরা বুঝিয়ে দিয়েছেন, এটা হওয়ারই ছিল। তৃণমূল কংগ্রেসকে যদি কেউ হারাতে পারে, বিজেপি হারাতে পারে। তো সেখানে অধীর চৌধুরী যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের বিসর্জনটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য, বর্তমান প্রজন্মের জন্য একান্ত প্রয়োজন,
প্রাতিষ্ঠানিক লুট, সীমাহীন লোভের বিরুদ্ধে একটা লড়াইয়ের প্রয়োজন আছে, তাহলে অধীর চৌধুরী বিজেপিকে সমর্থন করা ছাড়া তার অন্য কোনো পথ খোলা নেই। হয় তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুন, আর না হলে তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় যে বিজেপি সামনে আছে বিজেপির পাশে দাঁড়ান। প্রাক্তন সতীর্থ বর্তমানে বিজেপি নেতা কৌস্তব বাগচি বুধবার নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, কংগ্রেস দল ছাড়ার সময় আমার বক্তব্য আর আজকের অধীর রঞ্জন চৌধুরীরা বক্তব্যের মধ্যে মিল খুঁজে পাচ্ছি। চলুন একসাথে লড়াই করি, চলুন একসঙ্গে বলি নো পুকুর নো নদী, চোর মমতা ছাড়ো গদি। অধীর কি করবেন সেটা ব্যক্তির স্বাধীনতা, তবে অধীর তার সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, আমি আমার সেই সকল সহকর্মীদের সাথে রাস্তায় থাকবো আন্দোলনের পথে, অন্যায়ের সাথে আপোষ করতে শিখিনি, করবো না। কিন্তু বাংলায় তৃণমূলের বিরোধিতা করে কি কংগ্রেসে থাকতে পারবেন অধীর, না হাঁটতে বাধ্য হবেন অন্য কোনো রাস্তায়? উত্তরের অপেক্ষায় অধীর অনুগামীরা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। 97 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ছিলেন, তিনি ঠিক করলেন যে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে গেলে কংগ্রেসে থাকা সম্ভব নয়। আর আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনাদের নেতার বক্তব্য অনুযায়ী, যে তৃণমূলের বিরোধিতা করতে গেলে তৃণমূলে যাওয়া চলবে না, বিজেপিতে আসতে হবে। মানে এই যে সহজ ন্যারেটিভটা আপনাদের কাছে আপনারা নিয়ে এলেন, মনে হয় যে অধীর চৌধুরীর মতো লোক তিনি বিজেপিতে আসবেন? দেখুন, বর্তমানে কংগ্রেসকে পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস, এটা আপনাকে বুঝতে হবে, এবং সিপিএমকেও পরিচালনা করছে কোথাও একটা তৃণমূল কংগ্রেস। যেরকম ঠিক যেমন ইনসাফ যাত্রা ওরা বার করে, আর ওদের তৃণমূল কংগ্রেসকে দেখা যায় জায়গায় জায়গায় ইনসাফ সভা করে এবং মহিলাদেরকে নির্যাতন করে, পুরুষদের নির্যাতন করে, ঠিক এইভাবে। আর বর্তমানে কংগ্রেসের যা অবস্থা পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে অধীর রঞ্জন যেহেতু প্রতিবাদ করেছে, তাই অধীর রঞ্জনের জায়গা আজকে এখানে। এবং ঠিক এই জিনিসটা আমরা কৌস্তব বাগচির সাথেও দেখেছি, আমাদের দাদা কৌস্তব বাগচিদার সাথেও আমরা দেখেছি এই জিনিস হয়েছে। উনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শুধুমাত্র কথা বলেছে বলে তাই কংগ্রেসে উনি টিকতে পারলেন না, ওনাকে কংগ্রেস থেকে বেরিয়ে আসতে হয়েছে। আজকে অধীর রঞ্জন দাও এই যে কংগ্রেসের বিরুদ্ধে, এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলছে, এই যে সন্ত্রাস হচ্ছে বিভিন্ন জায়গায়, চৌর্যবৃত্তি হচ্ছে, এর বিরুদ্ধে কথা বলছে, তাই জন্যই আজকে কংগ্রেসে এই হাল হয়েছে। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালনা করছে বর্তমান কংগ্রেসকে, প্রদেশ কংগ্রেসকে, এটা একদম পরিষ্কার। তাই এই বর্তমানে এই তৃণমূলের বিরুদ্ধে যেই কথা বলবে, কংগ্রেসের যেই কথা বলবে, তাকেই বহিষ্কার হয়ে যেতে হবে, এটা একদম নিশ্চিন্তভাবে থাকতে পারেন, কারণ এখানে কোনো কর্মীর মর্যাদা নেই। মানে আপনি বলছেন বাংলায় তৃণমূলের বিরোধিতা করলে বিজেপি একমাত্র রাস্তা? বিজেপি রাস্তা বলতে দেখুন, আপাতত বিজেপি ছাড়া আর কোনো দলই নেই। আমি আপনাকে কি বললাম, সিপিএম এর কথাটা আমাকে তুলতে বাধ্য হলো। যেই সিপিএম ইনসাফ যাত্রা করে, সেই তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় পাঠশালার মতো বসিয়ে বসিয়ে পাড়ায় পাড়ায় ইনসাফ সভা করে, এবং সেখানে মহিলারা নির্যাতিত হয়, পুরুষরা নির্যাতিত হয়। মানে ইনসাফ যাত্রা তো আলাদা বিষয়। আরে আপনারা ইনসাফ যাত্রা করছেন আর ওরা ইনসাফ সভা করছে। সেটা যে করছে যে করছে, আমাদের ইনসাফ যাত্রা আমরা আগে করেছি। আপনারা হচ্ছে ডিওয়াইএফআই করেছে, আপনারা এখানে বঙ্গে বসে চিৎকার করে যান যে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেন, ডিওয়াইএফআই করেছে। জাতীয় কংগ্রেসে গিয়ে আপনারা ওখানে গিয়ে আপনারা সমর্থন করেন। আপনারা কি বলছেন? কাকে সমর্থন? রাজ্যে লড়লাম তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, রাজ্যে লড়লাম, তাই বাজে সম্পূর্ণভাবে একদম আজে বাজে কথা হচ্ছে। বেশ, আমি একটু আশিসদার কাছে আসি। আপনারা নো ভোট ফর বিজেপি বলেন, আপনারা নো ভোট ফর তৃণমূল বলবেন না, ইলেকশনের আগে আসবে বলবো না তো, কারণ তৃণমূলের দুর্নীতি, বিজেপির দুর্নীতি, নো ভোট টু দুর্নীতি, নো ভোট টু তৃণমূল, নো ভোট টু বিজেপি, আমরা দুটোই বলেছি, আমরা দুটোই বলেছি। একা নো ভোট টু তৃণমূল বলিনি, একা নো ভোট টু বিজেপি বলিনি, নো ভোট টু তৃণমূল, নো ভোট টু বিজেপি, দুটোই বলেছি। এটা আপনাদের গায়ে লাগছে, কিন্তু তাই তো বলতেই হবে। নেট দেখছি, নেট দেখছি, নেট দেখছি, বেশ, আমি একটু আশিসদার কাছে আসি, আমি একটু আশিসদার কাছে আসি। আক্রমণ দেখছি, কি
বিজেপি জায়গায় মুক্ত জায়গায় চিন্তার করছেন, উপর আপনাদের আক্রমণ প্রতিবাদ দেখছি, করতে এই তো দেখা হচ্ছে যায় না। বিজেপি। আপনাদেরকে মুক্ত প্রতিবাদ চিন্তার করতে উপর দেখা যায় আক্রমণ না। দেখছি, এবং বেশ, সবই তাই। আমি এক মিনিট, আমি একটু আশিসদার কোথায় কাছে আসি। বিজেপি? আশিসদা, কোথায় আমার বিজেপি? আমার এখানে যে প্রশ্নটা বারবার করে উঠছে যে অধীর চৌধুরী, আমি কৌস্তব আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আমি একটু আশিসদার কাছে একটা শুধু বিষয় জেনে নিতে চাইবো যে আশিসদা, আমরা অধীর চৌধুরীকে নিয়ে এত আলোচনা করছি, একটা কারণ তার মধ্যে অবশ্যই রয়েছে যে অধীর চৌধুরীর বাংলায় যা ইমেজ, মানে বাংলার বঙ্গ নেতাদের ইমেজ, বিশেষ করে যারা শাসক দল যারা এসেছে বা যারা বিরোধী, তাদের বহু নেতাদেরকে নিয়ে বিভিন্ন রকমের অভিযোগ, পাল্টা অভিযোগ ইত্যাদি আছে। কিন্তু সেক্ষেত্রে অধীর চৌধুরীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কম, যদিও তৃণমূলের একাংশের অভিযোগ, কুণালবাবু যেমন বহুবার এই অভিযোগ করেছেন, অভিযোগ রয়েছে এমন নয়, কিন্তু তুলনায় দুর্নীতি বিরোধী হিসাবে বা দুর্নীতি মুক্ত একজন ব্যক্তি হিসাবে অধীর চৌধুরীর একটা বাংলায় গ্রহণযোগ্যতা আছে, তৃণমূল বিরোধী হিসাবে তার একটা গ্রহণযোগ্যতা আছে, দীর্ঘদিনের সংগঠক হিসাবে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে। অধীর চৌধুরী, তার পক্ষে কি সত্যি বিজেপি বা তৃণমূল কংগ্রেসে যাওয়ার কোনো পসিবিলিটি, কি সম্ভাবনা রয়েছে? এতদিন ধরে বাংলার রাজনীতিকে আপনি দেখছেন। দেখো, রাজনীতির গতি বড় বিচিত্র, কে যে কি করবেন, অধীরবাবুর মনে কি আছে সে তো আর বাইরে থেকে বুঝতে পারবো না। আমি এখন এই মানে এতদিন সাংবাদিকতা করে আমি সত্যি বলতে আর অবাক হই না, কত কি তো হয় যেটা আমরা ভাবিনি, সেই ফর্দটা বিরাট। দেখো, যেটা মূল আলোচনা করা উচিত এই ক্ষেত্রে সেটা হলো অধীর কোথায় যাবেন সে তো পরের কথা, আজকে অধীরকে এই জায়গাটায় আসতে হলো কেন। প্রথম কথা, যদি এইটা বুঝতে হয় যে দিল্লির সঙ্গে বাংলার কংগ্রেসের বিবাদ, এটা তো নতুন কথা না, সে 1940 সুভাষচন্দ্র বসুর সময় থেকে, অর্থাৎ হাইকমান্ড এবং পশ্চিমবঙ্গের যে গ্রাউন্ড রিয়ালিটি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বক্তব্য কংগ্রেস কর্মীদের, যে দিল্লি চাপিয়ে দিচ্ছে সিদ্ধান্ত, অনেক সময় চাপিয়ে দিচ্ছে, একেবারে হাল আমলে ইউপিএর সময় পর্যন্ত। তুমি দেখো, কংগ্রেস ছেড়েছেন, এরকম ঘটনাও তো মানে সেই অর্থে কম নেই। অজয় মুখার্জি থেকে প্রফুল্ল সেন থেকে শুরু করে সুব্রত, সোমেন, সকলেই কংগ্রেস, প্রণব মুখোপাধ্যায়, কেউ কেউ ফিরে এসছেন, কেউ ফেরেননি, সে পরের কথা। কিন্তু কংগ্রেসের সঙ্গে থেকে যারা সরে এসছেন তাদের ওই একটাই অভিযোগ ছিল যে দিল্লি পেছন টেনে ধরে। যখনই আন্দোলন করতে যাই, সুদীর্ঘ 34 বছরের শাসনে বারংবার কংগ্রেস, রাজ্য কংগ্রেস যখনই আন্দোলন করতে গেছে, তখনই সেই রলন স্ট্রিটে আমার নিজের মনে আছে যে প্রিয়রঞ্জন দাসমুন্সী মানে দুঃখের সঙ্গে বলেছিলেন যে আমি আন্দোলন করেছিলাম কিন্তু আমাকে পিছিয়ে দেওয়া হলো। কিন্তু আজকে ভেবে দেখো, তৃণমূল কংগ্রেসের জন্মই তো হলো এই ক্ষোভ থেকে, যে আমাকে আন্দোলন করতে দিচ্ছে না, সিপিএম বিরোধিতা আমার মূল পুঁজি এবং আমাকে সেখানে করতে দিচ্ছে না। তখন বিজেপি তো কোনো সিনে ছিল না, সিপিএমের সঙ্গে লড়াইটা হতো। ফলে এই যে দীর্ঘ লড়াই এবং আজকের দিনে অধীরবাবুর যে লড়াই, আমার মনে হচ্ছে তারই কন্টিনিউয়েশন, আমার কাছে খুব নূতনও নয়। কারণ এই ধরনের বিদ্রোহ আমরা এর আগেও কংগ্রেসের মধ্যে দেখেছি, খুব সফল হয়েছিলেন অজয় মুখোপাধ্যায় বা বাইরে এসে, সফল হয়েছিলেন পরবর্তীকালে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে নিজের একটা জায়গা করে নিতে এবং ক্ষমতায় থাকতে। এইখানে একটা কথা, যে অধীরবাবুর এই যে ক্ষোভ, এই ক্ষোভটা হচ্ছে বোঝাই যাচ্ছে যে কংগ্রেসের হাইকমান্ডের উপর, এবং গোড়া থেকেই তিনি কোনোভাবে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কোনো রকম আতাত, এটাতে তিনি ঘোর বিরোধী ছিলেন। রাহুল গান্ধী যখন এসছিলেন তখন ওইটুকু ছাড়া রাহুল গান্ধীরা আসেননি, সোনিয়া গান্ধী আসেননি, প্রিয়াঙ্কা গান্ধী আসেননি, বোঝাই যাচ্ছিল যে তৃণমূলকে কোনোভাবে ঘাঁটাতে চায় না হাইকমান্ড। অথচ অধীরবাবুর বর্ষামুখ আক্রমণের সেটা ছিল হচ্ছে তৃণমূল। এবং সত্যি কথা, যদি ভালো করে ভেবে দেখো, যে বিজেপির তুলনায় অনেক অনেক বেশি তৃণমূলকে আক্রমণ করেছেন। যে ভাষায় শুভেন্দু অধিকারী বলেছেন, অলমোস্ট সেই ভাষায় অধীর চৌধুরীও বলেছেন। ফলে এই একটা পরিণতি একটা অনিবার্য ছিল। ফাইনালি যখন অনেক রকম তো সম্ভাবনা, যেমন ধরো ঝট করে ভোট হয়ে যেতে পারে, স্ন্যাপ পোল হতে পারে, সরকার পড়ে যেতে পারে, এই সময় তো সবাই তৈরি হচ্ছে, যেটা সোনিয়া গান্ধীও কালকে বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। ফলে সেইখানেও তো তৈরি থাকতে হচ্ছে যে আবার ইন্ডিয়া জোটের
রণনীতি কি হবে, কৌশল কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু এটাও একটা রাজনৈতিক অনিবার্যতা। আমি আশিস দা এই প্রশ্নটাই আপনার কাছে, তার মানে আমরা যেটা বারবার করে আলোচনায় তুলছি বা কৌস্তব বাগচি একটু আগে বলছিলেন যে বাংলার কংগ্রেসকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমি যদি আরো সহজ করে বলি, এক কথায় যদি আমি বলতে চাই যে দিল্লির জোটকে বাঁচিয়ে রাখতে গেলে বাংলার কংগ্রেসকে জলাঞ্জলি দিতে হচ্ছে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীকে। মানে বাংলার কংগ্রেস কি করলো সেটার দরকার নেই। না, এটা কেন এলো কারণ একটা অনড় অবস্থান ছিল অধীর চৌধুরীর। কোনো অবস্থাতে কোনোভাবেই তৃণমূলের সঙ্গে আমি হাত মেলাবো না। এখন আমার প্রধান শত্রু যে সংকটে সিপিএম এখনো ভোগে, যে প্রধান শত্রুটাকে, প্রধান শত্রু যদি বিজেপি হয় তাহলে তো আমাকে আর এক ভাবে ভাবতে হবে। মানে সব রাজনৈতিক দলই এখন প্রধান শত্রু খুঁজছে, সব রাজনৈতিক দল, এবং এটা বাম জামানা থেকে সব দলেরই একটা সমস্যা, কে কার প্রধান শত্রু। তুমি যখন লড়াইয়ে নামবে তখন তো আমার প্রধান শত্রুটাকে ভাবতে হবে। ঠিক। আমি কৌস্তবদার কাছে যাব। কৌস্তব, তুমি অনেকক্ষণ ধরে কিছু বলার চেষ্টা করছিলে। দেখো, আমি যে জায়গাটা বারবার করে বলছি, ক্রেডিবিলিটির প্রশ্ন। এখানে পশ্চিমবঙ্গে কংগ্রেসের যারা আছে টিভিতেই বলে, আদারওয়াইজ হাত দেখতে পাবেন। আমি তোমাকে একটা কথা, মমতা বন্দ্যোপাধ্যায় এই অধীর বাবুকে তার নাকি নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল, তার ঠিক পরের দিন যখন প্রদেশ কংগ্রেসের প্রেস কনফারেন্স ডেকেছিলেন, টিভিতে বসে বসে অনেক বড় বড় নেতা আছে এখন কংগ্রেসের, বড় বড় কথা বলে, সবাইকে ফোন করেছিলাম আগের দিন। ওই দিনকে কারোর মেয়ের শরীর খারাপ হয়ে গেছিল, কারোর বাবারও শরীর খারাপ হয়ে গেছিল, কারোর স্ত্রীকে নিয়ে হসপিটালে যাওয়ার ছিল, এরকম অনেক কিছু হয়েছে। সকালবেলা কাউকে দেখা যায় কি না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলা যদি কিছু হয়ে যায়। তো আলটিমেটলি এই সাহসিকতার জায়গাটা আমি সেদিনকে দেখেছিলাম যে তৃণমূলের বিরুদ্ধে কথা বলার সাহসিকতাটা কার কি আছে না আছে দেখেছিলাম। যাই হোক, সেটা একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে ক্রেডিবিলিটি। এখানে তৃণমূলকে তুমি গালিগালাজ করছো, দিল্লিতে দেখা যাচ্ছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে। আর এখানে কংগ্রেসের নেতারা বলছে তৃণমূল চোর, মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু করছে। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এখানে যখন ইডি রেড হচ্ছে, এখানে কংগ্রেস কর্মীরা বলছে হ্যাঁ একদম ঠিক হচ্ছে, সব চোর ধরা পড়বে, বিজেপি কেন ধরছে না? কারণ অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি করছে, এটা হচ্ছে পলিটিক্যাল ভেন্ডেট। তো একটা জিনিস আছে যে তুমি যদি দু নৌকায় পা দিয়ে চলতে যাও না, তুমি কি হবে আলটিমেটলি জলের মধ্যে গিয়ে পড়বে। ঠিক একই অবস্থাটা হয়েছে বারংবার করে। একটা জিনিস সেটা হচ্ছে ল্যাক অফ পলিটিক্যাল ক্ল্যারিটি। ইংরেজিতে একটা কথা আছে, ইফ মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট, ইফ হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, ইফ ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। আমি আমার পলিটিক্যাল যে রেজিগনেশন যে লেটারটা ছিল সেখানে লিখেছিলাম যে কংগ্রেস টুডে হ্যাজ লস্ট পলিটিক্যাল ক্যারেক্টার। কংগ্রেস আজকের দিনে দাঁড়িয়ে রাজনৈতিক চরিত্রহীন হয়ে গেছে। সেই জায়গা থেকে কোনো রকম কোনো সন্দেহের জায়গা নেই। কৌস্তবদা, আমি দর্শকদের একটা প্রতিবেদন দেখাতে চাই। বলুন। একটা কথা বলছিলাম, ওরা তো সব ব্যাপারে সবকিছু করে, ওদের থেকে বেশি কেউ কিছু বোঝে না। তোমার বাড়ির সামনে ট্রেনের জল হবে, মশা জমেছে, ওখানে মশা হবে, ওরা চলে যাবে আমেরিকান সাম্রাজ্যবাদ, ওই সব দিয়ে চলে যাবে। আমি বলছি ওরা তো ভালো বুঝে, ওরা এত ভালো বুঝে বলেই 1920 সাল থেকে এই দেশে ভারতবর্ষে বাম আন্দোলন, তারপরে দেখো আজ লোকসভা দিয়ে 4টে মাত্র। আমি তাদের এই কথা বলছি না, তৃণমূলকে হাওয়া দিচ্ছে কিনা। তন্ময় ভট্টাচার্য প্রকাশ্যে দাঁড়িয়ে সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায় বরানগর নির্বাচন, তন্ময় ভট্টাচার্য বলছে বিজয়ী হব। আর তুমি কি বলবে? তুমি কটা জায়গার চাও তোমাকে আমি দেখিয়ে দিতে পারবো যে তৃণমূলের নেতারা লোকেদের পয়সা দিয়েছে, ব্যাগ লাগানো, একটা সিপিএমের পার্টি ভাঙচুর হয়েছে নির্বাচনের পরে, একটা সিপিএমের লোক কৌস্তব, আমি অনুধাবন করতে পারছি তোমার বক্তব্য, কিন্তু তুমি যে অভিযোগটা তুলছো কৌস্তব, তুমি যে অভিযোগটা তুলছো যে বঙ্গ কংগ্রেস দিশাহীন, বঙ্গ কংগ্রেসকে কার্যত ঠুঠো জগন্নাথ করে রাখা হয়েছে, কারণ তারা তৃণমূলের হয়ে কথা বলবেন, এটাই তাদের ক্যারেক্টারলেস, তুমি যে শব্দটা ব্যবহার করলে। কিন্তু শুধুমাত্র অধীর চৌধুরী বলেই বোধহয় এটা হচ্ছে, জানি না কেন। 1996 সাল থেকে অধীর চৌধুরীর সঙ্গে তিক্ততার সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের। অধীর চৌধুরীকে টিকিট না দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারে একাধিক ঘটনা রয়েছে। এবার প্রসঙ্গ হচ্ছে সেই অধীর চৌধুরী আর কখনো 1999 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অপেক্ষা করতে হয়নি বা তার মুখাপেক্ষী হয়ে থাকতে হয়নি। কিন্তু হঠাৎ হলো 2024-এর আগে, কারণ এআইসিসি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যে তার সঙ্গে আসন সমঝোতা করতে হবে। অধীর চৌধুরী বলছেন সম্ভব নয়। তাহলে বঙ্গ কংগ্রেসকে কি জলাঞ্জলি দিচ্ছে আইসিসি? চলুন আপনাদেরকে একেবারে হিস্ট্রি সহকারে দেখানোর চেষ্টা করি, একটু বোঝানোর চেষ্টা করি, তারপর আমি চন্দনদার কাছে আসবো, কনিনিকাদির কাছে আসবো। দেখুন,
লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের জয় জয়কার, আর হারিয়ে গেছে কংগ্রেস। হারের দায় নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছেড়েছেন অধীর। এরপর কি? এ নিয়ে জোর জল্পনা বাংলার রাজনীতিতে। জল্পনায় আরো ঘৃতাহুতি দিচ্ছে অধীরকে সরাতে কংগ্রেসের তৎপরতায়। তাহলে কি আগামী দিনে তৃণমূলের হাত ধরেই বাংলায় টিকে থাকতে চাইছে কংগ্রেস? অধীরের সঙ্গে মমতার রাজনৈতিক বৈরিতা টানাপোড়েন নতুন নয়। মূলত অধীর ও মমতার তিক্ততা প্রায় 3 দশকের। 1996 সালেও মমতা আর্জি জানিয়েছিলেন বিধানসভায় যেন অধীরকে প্রার্থী করা না হয়। প্রতিবাদের কারণ ছিল অধীর চৌধুরী, সুলতান আহমেদ, শঙ্কর সিংরা সমাজ বিরোধী। তবে অধীররা শেষ পর্যন্ত ভোটে লড়েছিলেন হাত চিহ্নেই। মামলার কারণে নিজের কেন্দ্র মুর্শিদাবাদের নবগ্রামে ঢুকতে পারেননি অধীর। কিন্তু তাও 96 সালে বাম দুর্গ ভেঙে জিতেছিলেন অধীর। কালক্রমে সুলতান ও শঙ্কর নাম লিখিয়েছিলেন মমতার দলে। তৃণমূলে যোগ দিয়ে উলুবেড়িয়া সাংসদ হয়েছিলেন সুলতান, এখন প্রয়াত। অধীর থেকে যান কংগ্রেসেই। কংগ্রেসে থেকে সিপিএম বিরোধিতা সম্ভব নয় বলে 1997 সালে কংগ্রেস ছেড়ে 1998 সালে তৃণমূল করেন মমতা। 1999 সালে বহরমপুর লোকসভায় দাঁড়িয়ে কংগ্রেস সাংসদ হন অধীর। তারপর আর কখনো মমতার কাছাকাছি আসতে হয়নি অধীর চৌধুরীকে। বাম জামানার শেষ দিকে রাজনৈতিক কারণে কংগ্রেস তৃণমূল কাছাকাছি আসে। অনেকে বলেন প্রকাশ করার ছিলেন কংগ্রেস তৃণমূল জোটের অলিখিত অনুঘটক। ইউপিএ থেকে সমর্থন তুলতেই কংগ্রেসের সঙ্গে সিপিএম এর সম্পর্ক তলানিতে ঠেকে। ধীরে ধীরে কংগ্রেসের স্বাভাবিক মিত্র হয়ে ওঠেন মমতা। রাজ্যের সভাপতি থাকায় কংগ্রেস হাইকমান্ডের নির্দেশে অধীরকে বারবার কংগ্রেসের সহজ মিত্র বলে তৃণমূলকে মেনে নিতে হয়েছে। কিন্তু মন থেকে পেরেছেন কি? অনেকেই বলেন 2011 সালে মমতার সরকার থেকে কংগ্রেস বেরিয়ে এসেছিল অধীরের কথাতেই। সেই অধীর 2016 সালে বিধানসভার ভোটে মমতাকে সরাতে বামেদের সঙ্গে জোটের পক্ষে চলে যান। এবার পরিস্থিতির চাপে অধীরকেই সরতে হলো প্রদেশ কংগ্রেস সভাপতি থেকেই। 96 সাল থেকে চলা টানাপোড়েনে কে জিতলো বা কে হারলো জানা নেই। তবে মধুরেণ সমাপয়েত হলো না তা এক বাক্যে মানছেন অনেকেই। অধীর পরবর্তীতে যিনি সভাপতির দায়িত্বে আসবেন তিনি কি তৃণমূলকে সহজ বন্ধু হিসেবেই মেনে নেবেন, না তৃণমূলের সঙ্গে ধরি মাছ না ছুঁই পানি অবস্থান বজায় রেখেই চালাতে হবে বঙ্গ কংগ্রেসকে? এতে বাংলায় বাঁচবে কংগ্রেস? উঠছে প্রশ্ন। কারণ অধীর তুলেছেন বড় প্রশ্ন। শাসক তৃণমূল আমাদের দল ভাঙছে প্রতিদিন। ওরা তো ইন্ডিয়া জোটে সামিল হয়ে আমাদের ওপর অত্যাচার বন্ধ করেনি। তৃণমূল তো এই রাজ্যের শাসক দল, তারা কি আমাদের কংগ্রেস কর্মীদের কোনো রকম রেহাই দিয়েছে? মিথ্যা মামলায় জড়িত, আমাদের পার্টি অফিস দখল করেছে, করছে, বিরাম নেই। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি প্রথমেই আসতে চাইবো চন্দনদার কাছে সংক্ষিপ্ত সময়, কিন্তু তার মধ্যে আমি একটা কনক্লুশনের উত্তর চাইবো, কনক্লুশন চাইবো যে অধীর চৌধুরী নামটাই কি রাজ্যে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী, সেটাই মেন কারণ? নাকি সত্যি বঙ্গ কংগ্রেসকে জলাঞ্জলি দিতে পারবেন না অধীর চৌধুরী, এই কারণে আজকে অধীর চৌধুরীকে সরে যেতে হবে? সরি, তোমাকে প্রথমে যে ধন্যবাদটা জানাবো যে এমন একটি ক্যারেক্টারকে নিয়ে আজকে আলোচনা করছো যেখানে সদল বেদল বিরোধী দল সকলে মিলে সম্মিলিত ভয়েসে একটা ক্যারেক্টার তৈরি করবার চেষ্টা করছে। খুব স্বাভাবিক, কোনোটা হয়তো অভিপ্রেত, কোনোটা অনভিপ্রেত, কোনোটা হয়তো অধিকারের মধ্যে, কোনোটা অধিকারের বাইরে গিয়েও। একটা কথা তোমাকে বুঝতে হবে, তুমি যে প্রতিবেদনটা দেখালে আশিস দা এবং আমি সম্ভবত ওই সময় 96 সালে ওই ভদ্রমহিলা হঠাৎ শাড়ির আঁচল দিয়ে নিজেকে গলায় দড়ি দিতে যে চারজনকে নমিনেশন না দেওয়ার জন্য গলায় দড়ি দিতে চেয়েছিলেন তার মধ্যে অধীর চৌধুরী ছিলেন একজন, এবং আর যে 3 জন নতুনভাবে নাম করছি না তারা পরবর্তী সময় সুর করে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন। এবং এই অধীর চৌধুরী একমেব দ্বিতীয়ম হিসেবে অধীর চৌধুরী নিজেকে প্রতিষ্ঠা করেছেন। আজকে যদি এই মুহূর্তে বাংলার রাজনীতি দেখো, আমরা হয়তো লোকসভায় 1, বিধানসভায় 0, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে চোখে চোখ রেখে লড়াই করার ইতিহাস বর্তমান এবং সম্ভবত ভবিষ্যৎ, এটা অধীর চৌধুরী, নট আমাদের এই মুহূর্তের বিরোধী দলনেতা, যার ছত্রছায়ায় কেউ থেকে এখন অনেক কথা বলবে। কিন্তু একটা কথা আমি তোমাকে এখানে কনক্লুসিভলি বলতে পারি, আবারও বলি, রাজ্য কংগ্রেসের এই অবস্থাতে সব গেল, তথাপি তোমাদের মতো মিডিয়া বা সব মিডিয়ার এই ইন্টারেস্টটা আমাদের খুব ভালো লাগছে। আগামী দিন অপেক্ষা করো। আমার এখানে আরেকটা প্রশ্ন না করেও পারছি না। বলো। 70 সালের পর থেকে
বাংলায় কংগ্রেস আর মুখ তুলে তাকাতে পারলো না কেন? সেটাও তো অধীর চৌধুরীর সঙ্গে বসে আলোচনা করা দরকার। যে অধীর চৌধুরীর ফর্মুলা যদি সত্যি ক্লিক করে যেত, হতেই পারতো, বঙ্গ কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারতো। না না, 70-এর দশকের পর থেকে কেন বঙ্গ কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারলো না? মার্জিন নেমে যাচ্ছে শুধু। আমি এক্স্যাক্টলি এই কথাটা বলি, আবারও বলছি, ওটা একটা লেগাসির প্রশ্ন। এবং আজকে যে তৃণমূল কংগ্রেস নামক দলটা ক্ষমতায় আছে, এই কংগ্রেস লেগেসি আমরা বলতে চাইছি অন্য কোনো পার্টির নামটাম দিয়ে এখানে করা যায় না। এটা বাস্তব অবস্থাটা হচ্ছে যে কংগ্রেসের একটা নির্দিষ্ট লেগাসি বা ঘরানা আছে, যে ঘরানা থেকে অনেকেই বেরোতে পারছে, যার জন্য অন্য দলে বসেও এই দলের সমালোচনা করা যায়। আমরা অ্যাকসেপ্ট করছি ইন দ্য রাইট স্পিরিট। বেশ, কনিনিকাদি, আমি ছোট্ট করে আপনার থেকে উত্তরটা দিতে চাইবো। আগামী দিনে 26-এ যদি দেখি কংগ্রেস আর তৃণমূল জোট হচ্ছে, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে, আপনাদের অবস্থান তো সেমই থাকবে। দেখা যাক, ভবিষ্যৎ বলবে। আর আমরা তো বিজেপি এবং তৃণমূল উভয়ের বিরোধিতায় যে ব্যক্তি, যে সংগঠন, যে গ্রুপ যারা আছেন, তাদের প্রত্যেককে আমরা আহ্বান জানিয়েছি এবং সেই অনুযায়ী আমরা চলছি। আমাদের এটাই লাইন, এই অনুযায়ী আমরা চলছি। ফলে স্বাভাবিক কংগ্রেসেরও বিরোধিতা করতে হবে, মানে নো ভোট টু কংগ্রেস বলতে হবে। দেখা যাক, ফিউচার উইল সে। বেশ, আমি চলে আসতে চাইবো বসুন্ধরার কাছে। বসুন্ধরা, খুব বারবার করে তৃণমূলের নাম আসছে, কিন্তু আলোচনায় আসাই উচিত নয়, কারণ সম্পূর্ণ কংগ্রেস বিজেপি তাদের ডাকাডাকি, কিন্তু আসছে এই কারণে যে তৃণমূল অধীর চৌধুরীকে ডাকছে। এই অধীর চৌধুরীর বিরুদ্ধেই তো আপনারা কত কথা বলেছেন এর আগে, ভোটের আগে আমরা দেখেছি একাধিক নেতা বলেছেন। অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী দিয়ে জিতেছে, তাহলে সেই অধীর চৌধুরীকে আপনারা দলে ডাকছেন কেন? না, আমি জানি না দলে কে ডাকছে বা কিভাবে ডাকছে, সেরকম কোনো খবর আমার কাছে নেই। এই তো দেখালো অপূর্ব সরকার, সে ওনার ব্যক্তিগত হতে পারে, উনি দলে জয়েন মানে আপনাদের দলে ব্যক্তিগতভাবে ডাকা যায় এরকম একটা অন্য রাজ্য, অন্য দলের সভাপতিকে? অভিলাষ তো থাকতে পারে মানুষের নানান রকম। আচ্ছা, হ্যাঁ, না মাথায় রাখবেন উনি কিন্তু জেলা সভাপতি, আবার বিধায়কও। তার নেতাকে সে ডেকেছে, কি আছে, তাই তো তৈরি হয়েছে তার আতুর ঘরে। না, নির্দল হিসেবে অধীর চৌধুরী জিতিয়ে এনেছিলেন কংগ্রেসের অফিসিয়ালকে হারিয়ে। তো কে কোথায় ডাকছেন, সত্যি কোথায় আসবেন কি আসবেন না সেটা আমি জানি না। বাকি আমি বলতে চাইছি, চন্দনদা যে কথাটা বললেন যে অধীর চৌধুরী এতদিন ধরে জিতে এসেছেন, এত তার বিরাট ব্যাপার, এ সমস্ত যে বলছেন, অনেকবার জিতে আসলে পরে তার যে কালো দিনটা বা সময়টা, সেটা কি কেন ভুলে যাচ্ছেন বা কেন ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেটা জানি না। সেটা হচ্ছে যে ওনার বিরুদ্ধে খুনের মামলা ছিল, এক নয় একাধিক, এবং উনি দীর্ঘদিন ধরে আরএসপির মতো একটি দুর্বল সংগঠনের বিরুদ্ধে বহরমপুরে দাঁড়াতেন। ত্রিদীপ চৌধুরীর মতো একজন স্টলওয়ার্ডের যে লিগেসি, সেইখানে অধীর চৌধুরী দাঁড়াতেন, এবং যেটাকে ইংরেজিতে বলে, বাংলায় কি বলে আমি জানি না, ইংরেজিতে যাকে বলা যায় পারফেক্ট সেরেন্ডিপিটি, অধীর চৌধুরী হলেন সেই পারফেক্ট সেরেন্ডিপিটি। উনি এতদিন ধরে বহরমপুরে ওইভাবে জিতে এসেছেন শুধুমাত্র এই কারণেই যে আরএসপির মতো একটি দুর্বল সংগঠনের বিরুদ্ধে উনি ওখানে দাঁড়িয়েছেন। এবং আজকে থেকে নয়, বহুদিন থেকে সিপিএম অধীর চৌধুরীকে আপনি যে দলটাকে দুর্বল বলছেন, আমার পড়াশোনা বলছে যে উনি ভোটের লড়ার প্রচার পর্যন্ত করতে যেতে পারেননি ওখানে। আমি কি ঠিক বলছি আশিস দা? উনি ভোটের প্রচার পর্যন্ত করতে যেতে পারেননি। না, দুর্বল হতে পারে। বামফ্রন্টের মধ্যে, হ্যাঁ সেই বলছি, বাবার দলকে আর নাই অসম্মান করলেন, বাবার দলকে আর নাই অসম্মান করলেন, বামফ্রন্টই তো লড়েছে ওখানে। ওখানে কে আরএসপি, কে সিপিআই, কে সিপিএম না। যদি সত্যি লড়তো তাহলে অধীর চৌধুরীর মতো যার বিরুদ্ধে খুনের মামলা, কংগ্রেস থেকে আজকে আবার আরএসপি কি করছে? না বসুন্ধরা ম্যাডাম, তাকে সিপিএম কংগ্রেসে বসুন্ধরা ম্যাডাম, আপনি ভুলে যাবেন না অধীর চৌধুরী যদি আগে পরে কখনো তৃণমূলে আসেন, আপনাকে কিন্তু তখন এই শব্দগুলো উইথড্র করতে হবে, কারণ সেই জায়গাটা কিন্তু আপনাকে এখন তৈরি করে রাখতে হবে। না না, আমি ভবিষ্যৎবাণী করছি না, আমি বলছি এটা হলেও হতে পারে। আরে আমি বহরমপুর সম্পর্কে ধারণা রাখেন, তারা ঘটনাটা জানেন। বেশ, আমরা আজকে আর সময় নেই, আজকে অনুষ্ঠান শেষ করতে হবে। এমনই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করছি, আমি জানি এরপরে ঘন্টার পর ঘন্টা আলোচনা চললেও শেষ হবে না, কিন্তু কোথাও আমাকে ইতি টানতে হবে। কিন্তু অধীর চৌধুরী কোথায় যাবেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু অধীর চৌধুরী যে বাংলায় রাজনীতিতে রীতিমতো গত কয়েকদিন ধরে আলোচনার বিষয়, সেটা কিন্তু সবাই অনুধাবন করতে পারছেন। তাই বিভিন্ন জায়গা থেকে ফুল বদলের অফার আসছে, কেউ বলছেন তৃণমূলে আসুন, কেউ বলছেন বিজেপিতে আসুন, কিন্তু অধীরবাবু কোথায় যাবেন আমরা নজর রাখবো। আপাতত এ পর্যন্তই, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ, নমস্কার।